ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। এবং যারা সনাতন ধর্মী আছেন তাদেরকে আমি আদাব জানাইতেছি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জানি তেমন একটা ভালো নাই, আমার মতো সবাই একটু টেনশনে আছেন দেশ নিয়ে, দেশের পরিবার পরিজন নিয়ে। বিশেষ করে যারা প্রবাসী আছেন, আমার মতো যারা প্রবাসী আছেন মধ্যপ্রাচ্যে, সিঙ্গাপুরে, এশিয়ার যে সিঙ্গাপুর মালয়েশিয়ার মধ্যে, এবং আমার মতো যারা ইউরোপ প্রবাসী আছেন, তাদের সবারই মাথার মধ্যে একটা হেডেক কাজে থাকে, সবসময় একটা চিন্তা থাকে যে দেশের আমার কি অবস্থা, আমার দেশটার কি অবস্থা, আমার দেশের পরিবার পরিজন, আমার মা বাবা, আর তাদের সবার কি অবস্থা, তাদের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদের কি একটা অবস্থা। সে সবসময় কাজে কর্মে আপনার ব্যস্ত থাকলেও এই জিনিসটা সবসময় খেয়াল থাকে, সবসময় চিন্তা থাকে যে আমার পরিবারটা কিরকম আছে। তো আমি সবার জন্য দোয়া করতেছি, মন করে সবার জন্য দোয়া করতেছি যাতে সবার পরিবার পরিজন নিয়ে সবাই সহি সালামতে থাকুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকে যে ভিডিওটা করতেছি, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করেন, ভাই বর্তমানে যে অবস্থা, তো সেই অবস্থা অনুযায়ী আমি কোথায় ইউরোপের কোন দেশের জন্য আমি জমা দেবো, কোথায় ভিসা হইতেছে, কোন দেশের ভিসার রেশিও ভালো, নানা নাবি দাবি এবং কিরকম সময় লাগতেছে। তো ওইগুলা নিয়ে আমি যে টপিকগুলো সবগুলোর উত্তর নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন। তো ভিডিওটা মেইন টপিকটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, এখনো যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নেই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। ইউ আর মাই বস। সো চলেন আমি শুরু করতেছি। আচ্ছা, তো আপনাদের যেই প্রশ্নটা আছে যে ভাই এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে আমি কোথায় কোন দেশের জন্য জমা দিতে পারলে আমার মোটামুটি একটা সাকসেস হবে বা একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এখানে পোল্যান্ড বলেন, তারপরে আপনার চেক রিপাবলিক বলেন, হাঙ্গেরি বলেন, আরো কিছু কিছু দেশ আছে, এগুলা এখন টোটালি আমি মনে করি একদম কোনোভাবেই রেজাল্ট আসবে না। হ্যাঁ, আপনি পারমিট পাইবেন, ইজিতে পারমিট পাইবেন, বা ইভেন পোল্যান্ডের যেটা এখন কিন্তু আগে ইজিতে পারমিট পাওয়া যেত, কিন্তু পোল্যান্ডের পারমিট এখন ইজিতে বের হইতেছে না। অনেক অনেক পারমিট গুলা অলরেডি ক্যান্সেল করতেছে, প্লাস ইভেন অনেক কোম্পানির পারমিটের যে অ্যাপ্লিকেশন করলে ওগুলা রিজেকশন করে দিতেছে। ইভেন আমারও কিছু পারমিট আছে, এগুলো রিলিজ হয় নাই, যেটা সত্য কথা। আমি আমার নিজের লোকজনের জন্য নিয়েছিলাম, আমি ব্যবসায়ের জন্য না। তো ওগুলো রিলিজ হয় নাই, তো রিলিজ না হওয়ার সম্ভাবনা বেশি। আর হাঙ্গেরির যে ব্যাপার স্যাপার আছে, এগুলো অরিজিনাল যে কোম্পানি, সেই ম্যাক্সিমামই আপনার যে কোম্পানি হয়, এগুলো ফেক কোম্পানি হয়, জাস্ট একটা ওয়ার্ক পারমিট বেচার একটা ধান্দা। ওখানে কাজ নাই, কর্ম নাই, তো এগুলো এম্বাসি জানে, এই জন্য রিজেকশন করতেছে। আর সবচেয়ে বড় কথা, আপনি হাঙ্গেরির যেগুলো আছে এখন এখানে কোনো জমা দিতে পারবেন না। বাংলাদেশ থেকে যারা আছেন এখানে টোটালি এখন অ্যাপয়েন্টমেন্ট অফ করা আছে, তো এখানে জমা দিতে পারবেন না। আপনি পারমিট নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আপনি তো সাবমিশন করতে পারবেন না। প্লাস ওই যে অনেকে চেক রিপাবলিকের বলবো, সরি চেক রিপাবলিকের কথা বলবো, প্লাস অন্যান্য আরো কিছু নন সেনজেনের দেশ আছে, রোমানিয়া টোমানিয়া আবিধাবি বহুত কিছু আছে। তো এগুলার রেজাল্ট আসতে অনেক দেরি হয়। তো সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনি আসলে কোনো রেজাল্ট পাইতে চান, যদি কোনো ভালো রেজাল্ট পাইতে চান এবং একটা পজিটিভ একটা দিক চিন্তা করেন, তাহলে আমি বলবো, এখনো বলবো যে এখনো যদি সময় থাকে, ভালো একটা সময় হাতে নিয়ে আপনারা অবশ্যই ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন। ক্রোয়েশিয়ার রেজাল্ট আসতেছে, এবং ক্রোয়েশিয়ার রিসেন্টলি আমাদের গ্রুপের, আমার নিজের না, আমি বলতেছি আমার নিজের না, আমাদের গ্রুপের গত সপ্তাহে সৌদি আরব থেকে 8 জন তারা ছিল, 8টাই বিষয় হয়েছে, এবং অলরেডি ইন প্রসেসে আছে কিছু কাতার থেকে, ইনশাল্লাহ ওগুলো ভিসা হয়ে যাব। তো বাংলাদেশ থেকেও আমি আমার এক ভাই হয়তো বা দেখতেছে, ভাইয়ের নাম হচ্ছে ওই, নামটা আমি মনে করতে পারতেছি না, পরে আমি নামটা বলবো। উনি আমার খুবই একটা শুভাকাঙ্ক্ষী, আমার সমস্ত ভিডিও গুলো দেখে। তো উনি আমার কথা মতো, আমি শোনার পরে উনি পোল্যান্ডের পারমিট বেরিয়েছিল আমার জন্য, আমার কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক ট্রাই করছিল, কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট আমি ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু ওনার ইন্ডিয়ান ভিসা হয়নি। তো উনি আমার ভিডিও টিডিও দেখে মোটামুটি সামান্য একটু ইন্সপায়ার হয়ে ক্রোয়েশিয়ার জন্য জমা দিচ্ছে একটা ভালো বিশ্বস্ত মাধ্যমের মধ্যে। তো ওইখানে খুব তাড়াতাড়ি ওনার 1 মাসের মধ্যে পারমিট বেরিয়েছে, এবং পরের মাসে ওনার নেপালে আপনার নিছে, এই অ্যাপয়েন্টমেন্ট নিছে। এবং রিসেন্টলি কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আমার কাছে ভিসা ছবি পাঠাইছে যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো বাংলাদেশ থেকে ভিসা হইতেছে, এবং মিডল ইস্ট থেকে তো অহরহ ভিসা হইতেছে, ঠিক আছে? তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে অন্যান্য দেশের জন্য এখন কোনোভাবে ট্রাই না করে, অন্য কোথাও ট্রাই না করে, নিজের টাকা সময় নষ্ট না করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য জমা করেন। অবশ্যই বিশ্বস্ত কোনো মাধ্যমের মাধ্যমে জমা করেন, একটা না একটা রেজাল্ট পাইবেন। হ্যাঁ, রিফিউজ যাইতে পারে, ঠিক আছে, অনেক সময় কোম্পানির সমস্যা থাকতে পারে, এম্বাসি ভিসা নিতে পারে, কিন্তু আপনার মোটামুটি আপনি ফাইল সাবমিশন করতে পারবেন। আর এখানে এখন ভিসার রেশিও যেগুলো আছে বর্তমানে 90-র উপরে আছে, ঠিক আছে? তো আমি এখন বলতেছি, যারা আমার ভিডিওটা দেখবেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, মেসেঞ্জার নক দিচ্ছেন, কোন দেশের জন্য জমা দিব, অবশ্যই আপনি একদম চোখ বুঝা, টাকা একটু বেশি হইলেও, কারণ এখন সবাই এখন হুমড়ি খেয়ে পড়ছে ক্রোয়েশিয়ার জন্য। তো ডে বাই ডে ক্রোয়েশিয়াটা আস্তে আস্তে হার্ড হয়ে যাবো, যেহেতু অ্যাপয়েন্টমেন্টের তো কোনো ঝামেলা নাই। আপনার ইসে থেকে, মিডল ইস্ট থেকে যারা আছেন, তারাও আপনি ট্রাই করতে থাকেন, ঠিক আছে? টাকা হয়তো একটু বেশি চাইতে পারে,
কিন্তু যদি ইউরোপে আসতেই চান তাহলে এখন আসার জন্য যে মাধ্যমটা আছে আমি মনে করবো ক্রোয়েশিয়া হইতে পারে আপনার জন্য বেস্ট এবং বেটার একটা মাধ্যম, ঠিক আছে। এবং ওইখান থেকেও আপনি লিগেল বা মুখে পোল্যান্ড বা অন্যান্য কোনো দেশে আসতে পারবেন, সেটা কোনো বিগ কোনো ফ্যাক্টর না। তো আমার কথার আনসার অবশ্যই পাইছেন যে কোন দেশের জন্য জমা দিবেন। অবশ্যই আমি বলবো ক্রোয়েশিয়ার জন্য চোখ বুঝে জমা দেন, কিন্তু অবশ্যই ভালো লোকের কাছে জমা দেন, যার কাছে আপনি বিশ্বস্ত, মানে তার উপর আপনার টোটালি ফেথ আছে, টোটালি বিশ্বাস আছে, ঠিক আছে। আচ্ছা, আবার অনেকে জিজ্ঞেস করতেন আমাদের যে ভাই ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন, কোন সেকশনে দিলে ভিসা হইব, ঠিক আছে। তো আমি বলে দিতেছি কোন সেকশনে দিলে ভিসা হইব, আপনার কোন পারমিটের মধ্যে সবচেয়ে বেশি হয়। ক্রোয়েশিয়ার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি রেশিওটার কথা আগে বলতেছি, রেশিও কখনো কমে নাই। ক্রোয়েশিয়ার রেশিও কখনো কমে, মাঝখানে যে কিছু আপনার ভিসা যেগুলো রিফিউজ দিয়েছে, হ্যাঁ রিফিউজ দেওয়ার অবশ্যই যুক্তিগত কারণ আছে, এটা এম্বাসি কখনোই চায় না, ঠিক আছে। এম্বাসির মধ্যে ডিফারেন্ট আছে, যেমন ক্রোয়েশিয়া কখনো আপনার একটা মানে কোনো ফলস না থাকলে, কোনো পার্সোনাল ডকুমেন্টের বা কোম্পানির কোনো সমস্যা কখনোই আপনার একটা অরিজিনাল পারমিটে তারা রিফিউজ দিতে চায় না। হয়তো কোনো কোম্পানির সমস্যা আছে, কোম্পানি কোনো রেসপন্স করে না, বা কোম্পানির কোনো জব টব নাই, কোম্পানির কোনো বিশাল কোনো সমস্যা থাকে, তখন আপনার রিফিউজ দেয়। আর যদি আপনার পার্সোনাল কোনো ডকুমেন্টের কোনো সমস্যা থাকে তাহলে আপনি রিফিউজ করেন। এছাড়া প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সেনজেন হয়ে যাওয়ার পরও প্রচুর প্রচুর পরিমাণে ভিসা দিছে। তা আমি বলতে পারি যে ক্রোয়েশিয়ার রেশিও এখন এখন খুবই খুবই ভালো, এখনই মুখ্যম সময় দিয়ে দেন। আর কোন সেক্টরে ভিসা হইতেছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলতেছি। সেক্টর যেটা সেটা একটাই, সেটা হলো আপনার মনে করেন যে কনস্ট্রাকশন সেকশন। কনস্ট্রাকশন সেকশনের মধ্যে আবার অনেকে মনে করে যে এই যে আমি রাস্তার মধ্যে বসে রয়েছি, স্ট্রিটের মধ্যে, এটা স্ট্রিট বলে, ঠিক আছে। এই রাস্তাঘাটের যে কাজ আছে, তারপর আবার সামনে বিল্ডিং আছে, বিল্ডিং এর যে কাজটা আছে, এগুলা কিন্তু কনস্ট্রাকশন না। কনস্ট্রাকশন একটার মধ্যে অনেক কিছু থাকে, আপনার ওয়েল্ডিং থাকতে পারে, তারপর আপনার এই পাইপ ফিটার থাকতে পারে, ঠিক আছে। আবার বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজ থাকতে পারে, আবার রাস্তাঘাটের মধ্যে মনে করেন যে আপনার ওই যে যোগালুর কাম থাকতে পারে, ঠিক আছে। অনেক টাইপের কাজ থাকতে, পুরাটা মিলে আপনার কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশন কোনো বড় কোম্পানির আপনি নিয়ে দাঁড়াই না, এটা হান্ড্রেড এখন বিষয় দিতেছে, এটা কোনো মিস্ত্রি আছে না। আর অন্যান্য যে সেক্টরে, হসপিটালি সেক্টরে ভিসা হইতেছে, যেমন আপনার রুম বয় বলেন, শেফ বলেন, শেফের কথা আমি এগুলো, এগুলো একটা হাই স্কিল, এগুলো দিতে আপনার অবশ্যই বিষয়। অন্যান্য কোনো সেক্টরে যে ফুড ডেলিভারি, এগুলো হচ্ছে যায় না, এগুলো আপনার টাকা নষ্ট হবে, এগুলো দিতে চায় না। তো কনস্ট্রাকশন সেক্টরে চোখ বুঝে দিতে পারেন, এখানে তো ভিসা হয়ে যাবো আমি যতটুকু আশা রাখি। এবং যতটুকু রিসেন্টলি আমার চোখ আমি দেখতেছি যে বর্তমানে যেই হারে ভিসা হইতাছে, একমাত্র ক্রোয়েশিয়ার সাকসেসটা সমস্ত এজেন্ট বলেন, সমস্ত মানুষ যারা ভিসার কাজ করে তাদের মানে ম্যাক্সিমামই আপনার যেই ভিসার যে সাকসেসের যে রেশিও, সেটা ক্রোয়েশিয়াতে তারা পোষাই দিতেছে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কস্টিংটা কিরকম লাগতে পারে। কস্টিংটা কিরকম লাগতে পারে, ধরেন যে আমি যদি কাজ করি তাহলে আমি নিবো একরকম কস্টিং, ঠিক আছে। আর অন্য একটা এজেন্সি সে নিবে আবার আরেক কস্টিং। তো এটা অরিজিনাল কস্টিং এর কথা বলা যাইতেছে না, তবে জাস্ট আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা আগে যেইভাবে যেই প্রাইজে কাজ করতাম, আমার আশেপাশে আমি যারা দেখছি, যারা যেই প্রাইজে আগে কাজ করতো, সেই প্রাইজে এখন এটা কোনোভাবে সম্ভব হইতেছে না, ঠিক আছে। কোনোভাবে সম্ভব হইতেছে না, কি জন্য? আপনার একটা এমপ্লয়ার যারা আছে, মানে যে কোম্পানি আছে, এই কোম্পানির মালিকের সাথে যখন চুক্তি হবে, এইচআর ডিপার্টমেন্টের সাথে বা ওদের ম্যানেজমেন্টের সাথে যখন চুক্তি, আপনারা তো অনেক কিছু ইন্টারনাল ব্যাপার বুঝবেন না, আমি সামান্য একটু ধারণা দিই। তো এখানে কিন্তু এই যে টাকাগুলো দেন, আপনার 10-12 লাখ টাকা, 15 লাখ টাকা খরচ করেন, আপনি মিডল ইস্ট থেকে আপনার 7 লাখ 8 লাখ টাকা খরচ করে যারা আসেন, সবগুলো টাকা কিন্তু এজেন্সিতে যায় না, বা যে আপনার কাজটা করে দেয়। ইভেন মানে আপনারা তো বাংলাদেশে কিছু হইলে বলেন দালাল, তো ওই দালালের পকেটে কিন্তু পুরো টাকাটা যায় না, বেশ কিছু টাকা, এটা একটা বেশ কিছু বলতে প্রায় মানে মানে খুবই বড় অঙ্কের একটা অ্যামাউন্ট, এটা এমপ্লয়ের কাছে জায়গা, ওই এইচআর ডিপার্টমেন্টের কোম্পানির কাছে, ঠিক আছে। তো কোম্পানি এখন মানে এই পুরোপুরি এখন সেন্সেবল হয়ে গেছে, ওরাও চালাক হয়ে গেছে। এরা এখন মনে করেন ডে বাই ডে এটা ডিমান্ড বাড়াইতেছে। আগে মনে করেন যে যেখানে 4,000 ইউরো একটা পারমিট কিনা যেত, এখন 6,000 6,500 ইউরো এখন পারমিট মনে করেন দিতে চায় না। এই জন্য সবাই এখন হুমড়ি খেয়ে পড়ছে আপনার এই ক্রোয়েশিয়ার মধ্যে। তো রেটের যে ব্যাপারটা, এটা এক এক এজেন্সি এক এক রকম রাখে। আমি এতটুকু আপনাকে জাস্ট আমি একটা ইনফর্ম করতেছি যে আগে যে রেট করতো মানুষ, এখন ওই রেটে এখন ওই কোম্পানি নিতে চায় না। তো রেট হয়তো বা একটু বেশি লাগতে পারে, তো আমি অরিজিনাল রেট জানি না, আপনারা ওইটা বুঝা চুনা ডিসকাস করে আপনারা নিবেন। আচ্ছা, এখন আবার আমাকে এই ইয়ের মধ্যে, চ্যানেলের মধ্যে অনেকে কমেন্ট করেন, পার্সোনালি নক টক দেন, ভাই আপনি কাজ টাজ করেন কিনা, আপনার কাছে আমি ফাইল দিব কিনা। ভাই টু বি অনেস্ট, আমি কাজ করি, হালকা পাতলা করি, ঠিক আছে, কিন্তু আমি একদম মানে খুব বড় কোনো এজেন্ট না। আমি ওই যে অনেকে আমার লিস্টের মধ্যে আছে, অনেকে মনে করেন যে 40টা 50টা পারমিট নিয়ে 200-300 ফাইল আটকায়, ঠিক আছে। আমি আপনাদের কিছু কথা বলতেছি, 200-300 ফাইল আটকায় 2-3টা ভিসা করবো, তার বা 4-5টা ভিসা করবো, 4-5টা ভিসা করে 100টা ফাইল নিব। 100টা ফাইল থেকে মনে করেন যে বিশাল অঙ্কের একটা টাকা অ্যাডভান্স দিব, ওগুলা নিয়ে দেশে দেখবো, মৌজ মাস্তি করবো, তারপরে মনে করেন ফাইলগুলো ওভাবে থাকবো। তা আমি এইভাবে না ভাই, আমি এইভাবে ওই আপনার ইউটিউব থেকে যদি আমার কেউ নক দেন, মেসেঞ্জারে কেউ যদি নক দেন, ভাই আমার কাজটা করে দেন, আমার এই করেন না, আমি শুধু আমার পার্সোনাল যেগুলো আছে, আমার পরিচিত লোকজন আছে, এদের জন্য আমি ট্রাই করতেছি।
ইনশাল্লাহ হয়ে যাবো গা। ঠিক আছে, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী যাদের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবো গা। আমি এতটুকু মোটামুটি একটা কনফার্মেশন আছে। ঠিক আছে, তো আদার সাইডে যারা কেউ যদি দিতে চান তাহলে আমি ভাই মাপ নাই, এখানে সম্ভব না। হ্যাঁ, যদি আপনি হাই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, যদি একদম কনস্ট্রাকশন সেকশন হাই স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে আমার নক দিন, আমি আপনার জন্য একটা চেষ্টা করতে পারবো, এর বেশি কিছু না। কিন্তু গণহারে যে আমার দিতেছেন ভাই, আপনার কাছে ফাইলটা দিই, আপনার কাছে ফাইলটা দিই, আবার অনেকে আবার বিশ্বাসও করেন যে ভাই আপনার কথাবার্তা ভালো লাগে, ঠিক আছে, সবারই তো বিশ্বাস করা যায় না, আপনার কাছে ফাইলটা দিই না। ভাই আমার কাছে ভ্যাকেন্সি আপাতত নাই, যেগুলো ছিল ফিল আপ হয়ে গেছে, আর ফিউচারে যদি ভ্যাকেন্সি আসে ওগুলো অনেক হাই প্রাইস, যেগুলো আপনার সাথে মিলবো না। আর আমি বাংলাদেশ থেকে মনে করেন যে ফাইল তেমন একটা নেই না, আমি শুধু মিডল ইস্ট থেকে মনে করেন যে কাজ করি। কেননা মিডল ইস্ট থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করা খুবই সহজ এবং সাবমিশন করাটাও মনে করেন যে খুবই সহজ। ঠিক আছে, আরেকটা ভিডিওটা শেষ করার আগে আরেকটা আপনাদেরকে নিউজ আমি দিতেছি। এই এখন বর্তমানে ক্রোয়েশিয়ার আপনার সাবমিশন করলে, মানে এম্বাসি যখন সাবমিশন করবেন ভিএফএস এ, এখনকার রেজাল্ট কিন্তু খুবই দ্রুত আসতেছে, খুবই দ্রুত আসতেছে বলতে এমন আমি দেখছি যে 15 থেকে 16 দিনের মধ্যেও ভিসার মধ্যে স্টিকার আসা লেগে গেছে। তো আমি যেখানে বললাম যে আমাদের গ্রুপের যে 8টা যে ভিসা হয়েছে, 8টা ভিসা মনে করেন যে অনলি 27 দিনের মধ্যে আসছে। 27 দিনের মধ্যে এই আপনার যে ইসের মধ্যে ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্রুভাল লেখা আসছে, কিন্তু ওরা তো ফাইল, ওদের ফাইল ছিল কাতার এম্বাসিতে, সৌদি আরব থেকে জমা দিল কাতার এম্বাসিতে, কাতার থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসতে আসতে আর মনে করেন যে প্রায় 12 দিনের মতো লাগছে। তো 27 আর 12 মনে করেন যে ওই 39, তো 39 দিনের মধ্যে মনে করেন যারা ভিসা পাইছে, এবং আমি অনেকেরও দেখছি 15-16 দিনের মতো কাতারে মনে করেন স্ট্যাম্পিং পেয়ে গেছে। এখন রেজাল্ট গুলো একটু তাড়াতাড়ি আসতেছে। তো যত দ্রুত সম্ভব আপনারা যেখানে পারেন পরিচিত লোকজনের মাধ্যমে, যাদেরকে খুবই একদম মাথার মধ্যে ক্যারা উঠে গেছে আপনি ইউরোপে আসবেন, তাই আমি মনে করতে পারি ক্রোয়েশিয়া আপনার জন্য এখন বেস্ট এন্ড বেটার হইতে পারে। ঠিক আছে, অনেক কথা বললাম। যদি আমার কোনো ইনফরমেশন আপনার কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আবারও বলতেছি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।